একজন গ্রাহক ৮৮,০০০ কোটি টাকা একটা ব্যাংক থেকে ঋণ কেমন করে সম্ভব? কি করেছেন তিনি এই টাকা দিয়ে? কোন দেশে পাচার হয়েছে সেই টাকা? ব্যাংকটির বা বর্তমানে কি অবস্থা? প্রতিটি পদে বসানো লোকগুলি বা এখন কোথায়? সরকার কি বলছে? দর্শক, স্বাগতম আপনাদের ইসলামী ব্যাংক কন্ট্রোভার্সির দ্বিতীয় পর্বে। ভিডিও শুরু করা যাক পুরনো সে তারিখ থেকেই। 2017 সালের 5 জানুয়ারি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক তিনজনকেই ডিজিএফআই এর তুলে নেওয়ার ঘটনা জানিয়েছিলাম আগের ভিডিওতে। প্রধান এই তিন কর্মকর্তাকে যখন তুলে নেওয়া হয়, পরিচালনা পর্ষদের অন্যরা তখন কোথায়? আসুন বিস্তারিত জানার চেষ্টা করি। 4 জানুয়ারি 2017, সেদিন ইসলামী ব্যাংকে পদোন্নতি নিয়ে একটা সভা ছিল। রাত 10:30 পর্যন্ত সেই সভা চলে। সভা শেষে রাত 10টায় ডিজিএফআই থেকে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানের ফোনে একটা কল আসে। বলা হয় মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় নয়, পরের দিনের পর্ষদ সভা হবে হোটেল রেডিসনে। অথচ হোটেল রেডিসনে যোগাযোগ করা হলে তারা জানায় বৈঠক করার মতো কোনো কক্ষই সেখানে ফাঁকা নেই। বিষয়টি যখন ডিজিএফআই কে জানানো হয়, তারা পাল্টা জানায় কক্ষের চিন্তা আপনাদের করতে হবে না, সেটার ব্যবস্থা তারাই করবে। পরের দিন 5 জানুয়ারি 2017 বেলা 2:30টায় শুরু হলো পরিচালনা পর্ষদের সভা। কিন্তু সেই সভা শুরুর আগেই বুফেতে ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে দেখা হয় ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ারের। চেয়ারম্যানকে দেখেই সেই কর্মকর্তা নিচু স্বরে জানতে চান, স্যার কি অবস্থা? চেয়ারম্যান জবাব দেন মাত্র 2টি শব্দে, সব শেষ। প্রশ্ন হচ্ছে, চেয়ারম্যান এখানে এলেন কি করে? তাকে না তুলে নিয়ে যাওয়া হয়েছিল? আগের ভিডিওতে তো গল্পটা এমনই বলেছিলাম। তাহলে ব্যাংকের চেয়ারম্যান এখানে এলেন কি করে? মূলত সকালবেলা ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ডিজিএফআই এর কার্যালয়ে পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। অতঃপর সেই সিদ্ধান্তই পরিচালনা পর্ষদকে জানানোর জন্য হোটেল রেডিসনে নিয়ে আসা হয় চেয়ারম্যান মুস্তফা আনোয়ারকে। পরিচালনা পর্ষদের সভা শুরু হলো রেডিসনের ব্লু ওয়াটার গার্ডেনে। উপস্থিত ছিলেন 12 থেকে 13 জন পরিচালক। হঠাৎ সেখানে ঢুকে পড়েন কয়েকজন ব্যক্তি, যাদের কেউই পরিচালনা পর্ষদের সদস্য না। অবাক হয়ে এক পরিচালক বলে ওঠেন, এই আপনারা কারা, এখানে কেন? অপরিচিত ব্যক্তিরা কোনো জবাব দিলেন না, সভাও ছাড়লেন না। কিছুক্ষণ পরে সভায় ঢুকলেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন, সাথে সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। সবার একদিকের মাঝখানের চেয়ারে বসে পড়লেন এস আলম। তার দুই পাশের 3 চেয়ারে একে একে বসলেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন, ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান মুস্তফা আনোয়ার এবং পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আরাস্তু খান। প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি এখানে কেন? উত্তরটা পাবেন একটু পরে। ছলো ছলো চোখে চেয়ারম্যান মুস্তফা আনোয়ার জানালেন, প্রধান 3 কর্মকর্তা পদত্যাগ করছেন। এর পরে সভায় আরাস্তু খানকে চেয়ারম্যান করা হলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হলো। প্রশ্ন হচ্ছে, আরাস্তু খান এখানে কি করে আসলেন? এস আলমের প্রতিষ্ঠান আরমাডা স্পিন মিলের সম্পর্কে আগের ভিডিওতে বলেছিলাম। এই আরমাডা স্পিন মিলের প্রতিনিধি হিসেবে আরাস্তু খান হলেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান। আরাস্তু খান এর আগে ছিলেন এস আলম গ্রুপের মালিকানাধীন আরেকটি ব্যাংক কমার্স ব্যাংকের চেয়ারম্যান। বর্তমানে সেই কমার্স ব্যাংকও প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটি ব্যাংক। আরাস্তু খানকে চেয়ারম্যান নির্বাচিত করার পরপরই এস আলম ওনার হাতে একটা কাগজ তুলে দেন এবং ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি হিসেবে ঘোষণা করতে বলেন আব্দুল হামিদ মিয়ার নাম। এস আলমের নির্দেশে আব্দুল হামিদ মিয়া অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হয়ে গেলেন এবার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। বলে রাখা ভালো, ইউনিয়ন ব্যাংকও এস আলম গ্রুপেরই হাতের কবজায় চলে আসা আরেকটা ব্যাংক। এরপর সেই কাগজ দেখে ইসলামী ব্যাংকের কোম্পানির সচিব হিসাবে হাবিবুল্লাহর নাম
ঘোষণা করতে বলা হয় আরাস্তু খানকে। যথারীতি তিনি ঘোষণা করলেন আরেকটি নাম, যেটি বলছেন এস আলম ঘোষণা করে চলেছেন তিনি সেটি। আর এভাবেই সন্ধ্যা পর্যন্ত সভা চলল। রাতেই নতুন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের নথিপত্র সব প্রস্তুত। রাত 12টায় নিয়ে যাওয়া হলো গভর্নরের কাছে, গভর্নর হাউসে। গভর্নর তখন ফজলে কবির। ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এই পদগুলোতে কাউকে নিয়োগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়, আর সেজন্যই নিয়ে যাওয়া হয়েছিল গভর্নর হাউসে। কি ভাবছেন? রাত 12টা, অনেক রাত। গভর্নর ঘুমিয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, তিনি জেগেই আছেন। দোতলা থেকে লুঙ্গি পরে নিচে নামলেন তিনি। নথিপত্রের স্বাক্ষর হলো, আর পরের দিন থেকেই ইসলামী ব্যাংক হয়ে গেল এস আলম সাহেবের ব্যাংক। শুরু হলো নতুন এক গল্প। আসুন নতুন গল্পটা শুরু করি, তবে গল্পের শেষটাই আপনাদেরকে আগে বলে ফেলবো। ব্যাংক নিয়ন্ত্রণে আসার পর কত টাকা গেছে ওনার পকেটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংক থেকে ঋণের পরিমাণ ছিল 1.5 লাখ কোটি টাকারও বেশি। এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 1.5 লাখ কোটি টাকা। এর মধ্যে প্রায় 88,000 কোটি টাকায় নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে। আপনি যেদিন ভিডিওটা দেখছেন তার অল্প কয়েকদিন আগে 25 জুনে আজকের পত্রিকাতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। অন্যদিকে মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 6 এপ্রিল 2026-এ সংসদে এক বক্তব্যে শীর্ষ 20 জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন। এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ 35,000 কোটি টাকারও বেশি। আর এই 35,000 কোটি টাকারও বেশি ঋণ খেলাপি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 20টা প্রতিষ্ঠানের 11টা প্রতিষ্ঠানই সরাসরি অথবা পরোক্ষভাবে এস আলম গ্রুপের সাথে যুক্ত। আর তাদের এইসব ঋণ খেলাপি হওয়ার জন্য যে ঋণ নেওয়া হয়েছে তার একটা বড় অংশ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে। যদিও অর্থমন্ত্রী সাহেব কে কত টাকা ঋণ খেলাপি করেছেন সে কথা বলেননি, তবে আমরা সেই তথ্যের জন্য বসে থাকবো না। আমরা দেখব বাংলাদেশ ব্যাংক কি বলছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট থেকে দেখার চেষ্টা করব এস আলমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত থাকা এই 11টি প্রতিষ্ঠানের ঋণ খেলাপির পরিমাণটা কত। আসুন শুরু করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এস আলম সুপার এডিবল অয়েল এর খেলাপি ঋণ 3,260 কোটি টাকা, যার 1,721 কোটি টাকাই ইসলামী ব্যাংকের। এস আলম ভেজিটেবল অয়েল খেলাপি ঋণের পরিমাণ 4,565 কোটি টাকা। এই ঋণও নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ খেলাপি ঋণ 2,874 কোটি টাকা। এই 2,874 কোটি টাকারও অনেকটা বড় অংশ নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে। এস আলম কোল্ড রোল্ড স্টিলস ঋণ নেওয়া হয়েছে জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এগুলো থেকে। খেলাপি ঋণের পরিমাণ 3,420 কোটি টাকা। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকায় এস আলমের আরো কিছু প্রতিষ্ঠান আছে, যেমন সোনালী ট্রেডার্স খেলাপি ঋণ 1,042 কোটি টাকা। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন খেলাপি ঋণ 2,654 কোটি টাকা। এস আলম ট্রেডিং কোম্পানি খেলাপি ঋণ 2,160 কোটি টাকা। ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ খেলাপি ঋণ 1,406 কোটি টাকা। এর পাশাপাশি যেমন ইস্পাত, মুরাদ এন্টারপ্রাইজ, কর্ণফুলী ফুডস প্রাইভেট লিমিটেড এই 3টা প্রতিষ্ঠানও ওনার সাথে যুক্ত, ওনাদের গ্রুপের সাথে যুক্ত। এই 3টা প্রতিষ্ঠানের সম্মিলিত খেলাপি ঋণ 1,500 কোটি টাকারও বেশি। যোগ করেছেন, হাতে ক্যালকুলেটর আছে, যদি ক্যালকুলেটর থেকে থাকে যোগ করলে দেখবেন অঙ্কটা প্রায় 22,881 কোটি টাকা। 22,881 কোটি টাকা খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশের শীর্ষ 20 জন ঋণ খেলাপির টাকা যদি আপনি যোগ করেন তাহলে 65% এস আলম গ্রুপের টাকার সাথে সংযুক্ত।
অবশ্য বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে আরো বিভিন্ন তথ্য, আরো বিভিন্ন সংখ্যা। সে সংখ্যার আলাপে এবার না যাই, বরং আরো সহজ একটা প্রশ্ন করি। ব্যাংক থেকে উনি এত টাকা তুললেন কি করে, আর সেই টাকা দিয়ে করেছেন বা কি ওনারা? আসুন প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। টাকাটা তুললেন কি করে? প্রথমেই অতি সহজ একটা কাজ, নিজের লোকদেরকে জায়গা মতো বসিয়ে দাও। যোগ্যতা আছে নাকি যোগ্যতা নাই সেটা পরের প্রশ্ন। আগে লোক বসাও, তারপর সেই লোকদেরকে দিয়ে একের পর এক নামে বেনামে কাগজে কোম্পানি খুলতে শুরু করো, আর সেই সব কোম্পানির নামে ঋণ নিতে শুরু করো। কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসবে না যে প্রতিষ্ঠানের নামে ঋণ নিচ্ছ সেটা আছে নাকি নেই, কেউ দেখবে না। কোনো জামানতের প্রয়োজনই নেই, কোনো জামানত লাগবে না, শুধু ঋণ চেয়ে আবেদন করো, ঋণ পেয়ে যাবে। তারপর কিছু টাকা দেশে রাখো, বাকিটা দেশের বাইরে পাঠিয়ে দাও। সহজ ফর্মুলা। ব্যাংকের কাছে যদি টাকা না থাকে তখন কি হবে? কোনো ঝামেলা নেই, তখনও কোনো ঝামেলা নেই। ব্যাংক যদি ঋণ দেওয়ার মতো টাকা না থাকে, বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিবে, বাংলাদেশ ব্যাংক থেকে সেই ব্যাংক ঋণ নিবে, তারপর সেই টাকা ঋণ হিসাবে তোমার হাতে তুলে দেবে। তুমি সেই টাকা সুন্দর করে দেশের বাইরে পাঠিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংকের হাতে যদি ঘাটতি তৈরি হয় তখন কি হবে? ঘাটতি তৈরি হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কেননা প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাবে, টাকা ছাপিয়ে সেই টাকা ঋণ দিবে ইসলামী ব্যাংকে, আর সেই ঋণ তারপর দেওয়া হবে তোমাকে, আর তুমি সেই টাকা বিদেশে পাঠিয়ে দেবে। দারুণ ব্যবসা। তাহলে চলুন শুরু করি এবার লোক বসানো। মিফতাউদ্দিন খাতুনগঞ্জ শাখায় কর্মরত এক কর্মকর্তা, বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। ইসলামী ব্যাংকে এসআরএমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একই দিনে সহকারী ভাইস প্রেসিডেন্ট, একদিনে পদোন্নতি। এমনই আরেকজন মোহাম্মদ সাব্বির, আরেকজন মোহাম্মদ হাবিবুর রহমান, যিনি আবার $2 বিলিয়ন ম্যান নামে পরিচিত। বৈদেশিক বাণিজ্যের আড়ালে $2 বিলিয়ন পাচারের সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে এই হাবিবুর রহমানের বিরুদ্ধে। তাই নাম হয়ে গেছে $2 বিলিয়ন ম্যান। এমনই আরেক কর্মকর্তা আকিজ উদ্দিন, এক সময় ছিলেন এসআরএমের বাসার কেয়ারটেকার। সেখান থেকে পরবর্তীতে পদোন্নতি পেতে পেতে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে বসে গেছেন। এনাদের মাধ্যমে একের পর এক আসতো ঋণের আবেদন, সাথে সাথে মঞ্জুর হয়ে যেত। এমনকি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়াই ঋণ মঞ্জুর করেছেন, এমন অভিযোগও আছে তার নামে। কিন্তু এরা তো সবাই বড় বড় পদে থাকা রাঘব বোয়াল। নিচের দিকের পদগুলোর কি অবস্থা? সেখানেও এসআলম ইসলামী ব্যাংকে অনেক কর্মী নিয়োগ দেয়া শুরু করলেন, যারা বেশিরভাগই ছিলেন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত চট্টগ্রাম আর পটিয়া প্রীতি কেন? উত্তরটা খুবই সহজ। এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, আর এই কারণেই ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের নথিপত্র ঘাঁটলে দেখা যায় 2016 সালে ব্যাংকটিতে কর্মরত ছিল 12,700 জন কর্মী। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 24,000-এ। এসআলমের সময়ে ব্যাংকটিতে 10,000-এরও মতো কর্মী নিয়োগ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরপর ব্যাংকটির মানব সম্পদ বিভাগের নিরীক্ষায় উঠে আসে এসআলমের সময়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের 70% হয়তো চট্টগ্রামের, আর নয়তো পটিয়ার। ঠিকই ধরেছেন, 70% চট্টগ্রামের, এবং তার মধ্যে আবার 45%ই পটিয়ার মানুষজন। বড় অংশের নিয়োগ হয়েছিল কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া। এমনকি ব্যাংকে চাকরি দেওয়ার জন্য চট্টগ্রামে এসআরএম গ্রুপের কার্যালয় এবং পটিয়াতে এসআরএমের বাড়িতে বক্স বসিয়ে আগ্রহীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। এরপর কোনো পরীক্ষা ছাড়াই অনেককে দখল হওয়া ব্যাংকগুলোতে চাকরি দেওয়া হয়। বড়ই সহজ ব্যবস্থা। বলে রাখা ভালো, এখানে শব্দটি ব্যাংকগুলো ব্যবহার করেছে আমরা, কেননা আওয়ামী লীগ সরকারের আমলে শুধু ইসলামী ব্যাংক নয়, মোট 7টা ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ছিল এসআলম। ইসলামী ব্যাংক ছাড়া বাকি সে ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক,
আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, কমার্স ব্যাংক এবং আবিবা ফাইন্যান্স, যারা আগের নাম ছিল রিলায়েন্স ফাইন্যান্স। নামটা একটু শোনা শোনা লাগছে, আপনি ঠিকই ধরেছেন। এই রিলায়েন্স ফাইন্যান্স বা বর্তমানে আবিবা ফাইন্যান্স, এটির সাথে সংযুক্ত আরেক ঋণ খেলাপি পিকে হালদারের নাম। পিকে হালদার এই প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন। এবার আসুন আরেকটা প্রশ্ন শুরু করি, টাকা কোথায় গেল? এসালাম সাহেবের এই টাকা কোথায় গেছে? টাকা গেছে সাইপ্রাসে, টাকা গেছে সিঙ্গাপুর, টাকা গেছে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক অনুসন্ধানে দেখা যায় সিঙ্গাপুরেই এসালম গ্রুপের অন্ততপক্ষে $730 মিলিয়ন বিনিয়োগ থাকার ব্যাপারটা। সেখানে হোটেলে তিনি বিনিয়োগ করেছেন, কমার্শিয়াল স্পেসে বিনিয়োগ করেছেন, আবাসন খাতে বিনিয়োগ করা হয়েছে। আর এই যে অর্থ দেশের বাইরে গেছে, তার জন্য নেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকেরও অনুমতি। এর পাশাপাশি সাইপ্রাসের নাগরিক হয়েছেন তিনি। সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট পেতে সেখানে বিনিয়োগ করেছেন আরো অনেক টাকা। টাকা দিয়ে অন্য দেশের পাসপোর্ট কিনেছেন, নাগরিক হয়েছেন সাইপ্রাসের। অবশ্য বাধে বিপত্তি, সাইপ্রাসের আদালত ইতিমধ্যেই এসালম এবং তার স্ত্রীর মালিকানাধীন সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। কিন্তু এইসব টাকা যখন দেশের বাইরে চলে গেল, ইসলামী ব্যাংকের এখন কি অবস্থা? আসুন দেখি এইবার কেমন আছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে 2016 সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় 447 কোটি টাকা। 2025 সালে সেই মুনাফা নেমে দাঁড়ায় 137 কোটি টাকায়। 447 কোটি টাকা থেকে নেমে গেছে 137 কোটিতে। তখন খেলাপি ঋণের হার ছিল 4.25%, যা বেড়ে পরবর্তীতে দাঁড়িয়েছে 49%। 4 কিছু শতাংশ থেকে 49% হয়েছে খেলাপি ঋণের পরিমাণ। ব্যাংকটির 92,000 কোটি টাকার বেশি ঋণ এখন খেলাপি হয়ে গেছে। ব্যাংকটির শেয়ার মালিকানায় বিদেশি বিনিয়োগকারীদের হিস্সা কমতে কমতে এখন তলানিতে ঠেকেছে। যদিও অন্তর্বর্তী সরকারের আমলে এসে 82% শেয়ারের সঙ্গে এসালমের সংশ্লিষ্টতা থাকার কারণে সেটি জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক, যেটি আগের ভিডিওতেই বলেছিলাম। এবার এসালম যাওয়ার পর কি ঘটলো, আসুন সেই গল্প শুরু করি। 5 আগস্টের পট পরিবর্তনের পরপরই জামাত ঘনিষ্ঠদের হাতে চলে আসে এই ব্যাংক। নির্বাচনের পরপর আবার সেজন্য বাদল বিপত্তি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলে উঠলেন, এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তকবীর আল্লাহু আকবার বলে নিয়েছে। স্টাইলটাই ছিল ভিন্ন। এরপর পরে বিএনপি সরকার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের সংশোধনী সংসদে পাশ করে, যাতে কিছু টাকা পরিশোধ করে এবং অঙ্গীকার নামা দিয়ে পুরনো মালিকদেরকে ফেরার একটা সুযোগ রাখা হয়। তৈরি হয় নতুন এক বিতর্ক। আর ঈদ উল আজহার আগে আগে এই বিতর্কে যোগ হয় নতুন এক মাত্রা। কেননা 25শে মেতে ঈদ উল আজহার ছুটি শুরু হওয়ার ঠিক আগের দিন 24শে মে 2026 সন্ধ্যাবেলায় খবর আসে ব্যাংকের চেয়ারম্যান জোবায়দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান পদত্যাগ করেছেন। জামাতপন্থী বলে খ্যাত এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের খবরের রেশ কাটার আগেই চলে আসে নতুন আরেকটা খবর। সেদিন রাতেই কয়েক ঘন্টার মধ্যেই ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হয়ে যান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। প্রশ্ন হচ্ছে, কে এই খুরশিদ আলম? কেনই বা তাকে বসালো সরকার? আসুন পুরনো ইতিহাস ঘাটি আরেকবার। 2024 সাল 5 আগস্ট, সেদিন আওয়ামী লীগ সরকারের পতনের পরপর পরের দিন 6 আগস্ট কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের দাবির মুখে বাংলাদেশ ব্যাংকের যে শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন, খুরশিদ আলম তাদেরই একজন। বাংলাদেশ ব্যাংক থেকে বলা যেতে এক প্রকার তাকে তাড়িয়ে দেওয়া হয়।
অভিযোগ আছে এই ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও নাকি প্রমাণ ছিল। তার স্ত্রী নিজেই একজন ঋণ খেলাপির স্বামী হতে যাচ্ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আরো অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম যখন কয়েকটা শরিয়া ভিত্তিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিল এবং বড় ধরনের ঋণ অনিয়মে জড়িয়ে পড়ে, তখন সেখানেও বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন এই খুরশিদ আলম। কেন তাকে নিয়োগ দেওয়া হলো উত্তরটা অজানা, কিন্তু নতুন চেয়ারম্যানের নিয়োগের পরপরই বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাহক কর্মকর্তা পরিচয়ে অনেকেই শুরু করে দেয় আন্দোলন। অবশ্য এই অনেকেই আবার জামাতের রাজনীতির সাথে একেবারে সরাসরি যুক্ত। জামাতের নেতারাও সরাসরি এই আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দিতে শুরু করে দেন। ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষক, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। যারা ইসলামী ব্যাংকের সেবা গ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলা সব জামাত ইসলামের মানুষ। আগে যেভাবে বলতো যে ওই তেলের ইয়েতে সবাই জামাত ইসলামী পাঠিয়ে দিছে, এটাতেও সেইভাবে বলে। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাত ইসলামের মানুষ। ছড়িয়ে পড়তে থাকে অস্থিরতা। সাধারণ গ্রাহকরা তাদের অর্থের ব্যাপারে ভুগতে শুরু করেন নিরাপত্তাহীনতায়। এই কারণেই এই বছরের 2026-এর জুনের প্রথম সপ্তাহে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 4,000 কোটি টাকারও বেশি আমানত তুলে নেন সাধারণ গ্রাহকরা। বাধ্য হয়ে ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকার সাহায্য চায় বাংলাদেশ ব্যাংকের কাছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক 14 জুন 2026-এ 2,500 কোটি টাকা ধার দেয়। পরের দিন 15 জুন 2026-এ আবার 2,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। 2 দফাতে 5,000 কোটি টাকা ধার দেওয়া হয় ইসলামী ব্যাংকে। সাধারণ গ্রাহকদের আস্থা চলে যেতে শুরু করে এই ব্যাংকের উপর থেকে। সরকার অবস্থা নাজুক বুঝতে পেরে 14 জুন 2026 রাতেই 3 সপ্তাহের অস্থিরতা এবং অচল অবস্থার পর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পুরো পরিচালনা পর্ষদকে বাতিলের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে আসেন বাংলাদেশ ব্যাংকের আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। বর্তমানে তার নিয়ন্ত্রণেই চলছে ইসলামী ব্যাংক। চেষ্টা করছে সংকট কাটিয়ে ওঠার। জামাতপন্থী আন্দোলনকারীরাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢিমেতা তালে। সরকারও গোছাচ্ছে তার পরিকল্পনা। একই সাথে সরকার চেষ্টা করে যাচ্ছে এসএলএমের টাকা কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে ইসলামিক ব্যাংক সরকারের বা বলা যেতে পারে বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়ে আসা যায়। ভবিষ্যৎই বলে দেবে কার কাছে যাবে ইসলামিক ব্যাংক। উত্তরটা ভবিষ্যতের কাছে জমা থাক। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে গেছেন ইসলামী ব্যাংকে কি হয়েছে আর কি বা হতে পারে ভবিষ্যতে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন মন্তব্যের ঘরে। বলে রাখা ভালো, এই ভিডিওর প্রতিটি তথ্য কোনো না কোনো পত্রিকা থেকে, কোনো না কোনো টিভি চ্যানেলের খবর থেকে, ইতিমধ্যেই প্রকাশিত তথ্য থেকে নেওয়া হয়েছে। তাই কোনো সন্দেহ হলে মন্তব্য করুন, প্রমাণ দেওয়া হবে অবশ্যই আপনাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন আপনারা সকলে।